আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোটে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট নানা দিক নিয়ে আলোচনা করি। আমাদের সঙ্গে অতিথিরা স্টুডিওতে যুক্ত থাকেন, এছাড়াও আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হন বিভিন্ন বিভাগীয় শহর থেকে আমাদের অতিথিরা, এবং নির্বাচনের নানা দিক নিয়ে নানা সমীকরণ নিয়ে আমরা কথা বলি। এবং আমরা এই মুহূর্তে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন আমার সহকর্মী রয়েছেন, আমি একটু তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি হাবিবা আফরোজ রয়েছি আপনার সাথে। জি, হাবিবা আফরোজ। আমাদের সঙ্গে যে বিশেষ অতিথি রয়েছেন আজকে, যার সাথে আমরা আলোচনা করব, তার সাথে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আশরাফ কায়সার, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শুরু করব। শুরুতেই একটু আশরাফ কায়সারকে দিয়েই আমরা আলোচনাটা শুরু করি, কারণ গতকালকে ভোট হলো এবং আজকে দ্বিতীয় দিন। এবং আমরা আশরাফ কায়সার, শুরুতেই যে বিষয়টি একটি জানতে চাই, যে ভোট তো হলো, একটু সামগ্রিকভাবে আপনার মূল্যায়ন জানতে চাই। বেশ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। কেমন নির্বাচন দেখলেন? আমি বলবো যে অভূতপূর্ব নির্বাচন। কেননা আমাদের ৫৪ বছরের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, সহিংসতার মাত্রা কিন্তু একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। গতকালকের নির্বাচনে কিছু ছোটোখাটো অনিয়ম বা অভিযোগ ছাড়া আপনি কিন্তু সহিংসতা দেখেননি, কেন্দ্র দখল দেখেননি, অনিয়মের ব্যাপক ভোট কারচুপির চেষ্টা দেখেননি, যেগুলো আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছিল। আরেকটা জিনিস আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, যেটি আমরা ভুলতে বসেছিলাম। আমরা ভেবেছিলাম ভোট হচ্ছে কোনো একটি প্রাসাদে, কোনো একটি ভবনে নির্ধারণ করার বিষয়। সেই জায়গাটি থেকে গতকাল মনে হয়েছে যে বাংলাদেশের নাগরিকরা প্রজা থেকে নাগরিক হয়েছেন এবং তারা তাদের সক্ষমতা দেখিয়েছেন, তাদের স্বাধীনতা দেখিয়েছেন, তাদের ক্ষমতা দেখিয়েছেন। যেখান থেকে বিএনপি আপনি দেখেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমি বলি যে এটা হচ্ছে ডিসাইসিভ রায়। মানে বিএনপিকে তারা এমন আসন উপহার দিয়েছে, বিএনপি যেন ভবিষ্যতে কোনো অজুহাত দিতে না পারে ভালো কাজ না করতে পারার জন্য, সংস্কার না করতে পারার জন্য। তবে অনেক সময় আশঙ্কার বিষয় হচ্ছে ল্যান্ডস্লাইড ভিক্টরি কিন্তু একটা স্বৈরতান্ত্রিক শাসনেরও জন্ম দেয়, অতীতে আমরা দেখেছি। অতএব বিএনপিকে বুঝতে হবে যে এই ভিক্টরি তারা কি কাজে লাগাবেন, কতটা সংস্কার করবেন, কতটা সুশাসনের দিকে নেবেন, এবং গতকালকে যারা তাদেরকে রায় দিয়েছেন তাদের প্রতি কতটা সম্মান তারা আগামী ৫ বছর দেখাবেন। এর আগেও বিএনপি ২ টার্ম ক্ষমতায় ছিল, তারপর নানা চড়াই উতরাই পেরিয়ে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে অবশেষে বিএনপি আবারও ক্ষমতায় এলো। আপনার কাছে কি মনে হয়, এবার জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, তারা কি সেই প্রত্যাশা পূরণে সক্ষম হবে? দেখুন, বিএনপি প্রায় ২ দশক পর ক্ষমতা কেন্দ্রে এলো। প্রায় ১৭ বছর তারা আপনার রাজনৈতিক চর্চা এবং ক্ষমতার চর্চার থেকে বাইরে ছিল। এখন বিএনপির অভিজ্ঞতা রয়েছে। অতীতের বিএনপি শাসন আমলে অনেক ভালো কাজ হয়েছে, নারী শিক্ষার উন্নয়ন হয়েছে, অর্থনীতি লিবারালাইজড হয়েছে, কিন্তু কিছু অভিযোগের পাল্লাও বিএনপির জন্য রয়েছে। সেখানে হচ্ছে যে তাদের দুর্নীতির অভিযোগ রয়েছে, অপশাসনের অভিযোগ রয়েছে, স্বাধীনতা বিরোধীদের সাথে সমঝোতা করে ক্ষমতায় যাওয়ার অভিযোগ রয়েছে। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে বিএনপির অভিজ্ঞতার পাশাপাশি নতুন বাংলাদেশের প্রত্যাশাটাকে ধরতে হবে। আপনি জানেন ৫ই অগাস্টের পরে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি কিন্তু আপনার বিএনপিকে ধারণ করতে হবে এবং ডেলিভার করতে হবে। এটি কিন্তু খুব চারটিখানি কথা না, এটি খুব বড়। জনগণ আবার হতাশ হয়ে যাবে। এটি খুব, যেমন ডিসাইসিভ রায় যখন হয়, আপনি ২০০-র উপরে বিএনপি আসন পেয়েছে, কাজেই বিএনপির কোনো অজুহাত থাকবে না ভালো কাজ করতে পারেনি কেন। সংবিধান সংশোধনের ক্ষমতা বিএনপি পেয়েছে এবং জুলাইয়ের ঐকমত্য কমিশনে যত সংস্কারের আলোচনা আমরা করেছি সবগুলো বাস্তবায়ন করতে হবে আগামী সরকারকে। আমি একটু জানতে চাই যে আমরা তো একটি গণভোটও হলো এবং হ্যাঁ না ভোটের পুরোপুরি ফলাফল কিন্তু আমরা পেয়েছি। তো সরকার গঠনে এবং ভবিষ্যতে এই যে হ্যাঁ ভোট জয়যুক্ত হলো, এটির কি ধরনের প্রভাব পড়তে পারে আপনি মনে করছেন? দেখুন, আমি মনে করি যে গণভোট নিয়ে যথেষ্ট মিসকনসেপশন তৈরি হয়েছিল, কনফিউশন তৈরি হয়েছিল। তারপরেও হ্যাঁ ভোটের পক্ষে যে জোয়ার আমরা দেখলাম, তার মানে মানুষ পরিবর্তন চায়। কি পরিবর্তন? তারা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চায়, তারা প্রধানমন্ত্রীর অপার ক্ষমতা কমাতে চায়, তারা প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আনতে চায়,
তারা সংসদকে কার্যকর দেখতে চায়, সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের উপস্থিতি দেখতে চায়, তারা আমাদের সাংবিধানিক কমিশনগুলোতে যে নিয়োগ প্রক্রিয়া সেটি নিরপেক্ষ এবং পেশাদারিভাবে দেখতে চায়। এই যে আমি লিস্টগুলো বললাম, আমি আপনাকে আরও 10টি চাওয়া বলতে পারবো। রাইট। এই হাঁ থেকে আপনি বদলে যাওয়া বাংলাদেশের রূপকল্প আঁকবেন। এবং দেখুন, আজকে যারা বিজয়ী হয়েছেন আমি তাদের অভিবাদন জানাই, কিন্তু তাদের হানিমুন পিরিয়ড শেষ হয়ে যাবে ইন ফিউ উইকস। তারপরে তাকে ডেলিভার করতে হবে। মানুষ কিন্তু গুনে গুনে নিবে যে বিএনপি তার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলো কিনা, নাকি আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফেরত গেলাম, যেখানে ক্ষমতায় যাওয়ার পরে আমরা জনগণের রায় ভুলে যাই, ক্ষমতা কুক্ষিগত করি এবং স্বেচ্ছাচারী শাসনের দিকে দেশকে নিয়ে যাই। কাজেই আপনি যদি সংস্কারের দিকে তাকান, হ্যাঁ ভোট না ভোটের দিকে তাকান, হ্যাঁ মানুষ না ভোটও দিয়েছে, কেননা অনেকে নিশ্চয়ই রিজার্ভেশন আছে, সংবিধানের কিছু পরিবর্তন নিয়ে তাদের ভিন্নমত রয়েছে, অনেক রাজনৈতিক দল তো ঐক্যমত্যের এই দলিলে সাইন করেনি, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। রাইট। এই সবগুলো জিনিস আপনাকে দিনের আলোতে পরিষ্কার আলোচনা করতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো সদিচ্ছাটা এখানে কি খুব গুরুত্বপূর্ণ না? বিএনপি যে বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেল, এখন পর্যন্ত সংসদ গঠন হয়নি, এই সংখ্যাগরিষ্ঠতার জোরেও তো তারা অনেক কিছু করতে পারে। নিশ্চিতভাবেই পারে। এবং আবার দেখেন যে জুলাই আগস্টের যে ঐক্যমত্য, তার আগেই তো বিএনপি 31 দফা দিয়েছে। তো বিএনপি যদি তার 31 দফা, নিজের প্রণীত 31 দফা মানে, তাহলে জুলাই আগস্টের যে আশা আকাঙ্ক্ষা তার 50% হয়ে যায়। এখন বিএনপির আজকে আমি সালাউদ্দিন আহমেদকে দেখলাম, উনি বলেছেন যে তারা এই জুলাই চার্টারকে এবং এই যে আশা আকাঙ্ক্ষা এবং বিএনপির 31 দফা, এগুলোকে নাকি অক্ষরে অক্ষরে পালন করবেন। আমি তার কথাই কোট করলাম। সেক্ষেত্রে তো বিএনপির কোনো শাসনের যে সংস্কারের যে প্রক্রিয়া, সেটি আমরা আশা করতে পারি 180 দিনের আগেই। কারণ আপনি জানেন তাদের একটা বাধ্যবাধকতা আছে, 180 দিনের মধ্যে যদি আপনি এই কাজগুলো না করেন, সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে কাজগুলো হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। তার মানে জুলাই সনদের সাথে বিএনপির 31 দফার কনফ্লিক্ট নেই, মানে বিএনপি যা চায় জুলাই সনদও সেরকমই অনেকটাই, 2-1টি বা 3টি জায়গা ছাড়া তেমন বড় কোনো কনফ্লিক্ট নেই। আরেকটি জিনিস আপনি দেখেন, আমরা যেহেতু দীর্ঘদিন ফ্যাসিজমের শিকার হয়েছি, স্বৈরাচারী শাসনের শিকার হয়েছি, ভোটহীন ক্ষমতা দখলের দৃশ্য দেখেছি, এই যে পরিবর্তনগুলো, এই যে সংস্কারগুলো, এটি বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষেরই প্রত্যাশা। আপনি নিশ্চয়ই চান সুশাসন, আপনি নিশ্চয়ই চান দুর্নীতিমুক্ত একটি রাজনৈতিক ব্যবস্থা, আপনি নিশ্চয়ই চান এক ব্যক্তির হাতে দেশের সর্বময় ক্ষমতা চলে না যাওয়া। কাজেই বিএনপির জন্য আমার মনে হয় নতুন কোনো প্রস্তাবনা দেওয়ারও দরকার নেই। এই প্রস্তাবনাগুলো এক এক করে বাস্তবায়ন করলে আসলে দেশের মানুষ, বিশেষ করে আসলে বিএনপির কাছে যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, সেটি আসলে বিএনপি বাস্তবায়ন করতে পারবে। আমাদের বিভিন্ন বিভাগ থেকে আসলে যুক্ত হবেন আমাদের অতিথিরা। আমরা একটু দেখে নিতে চাই আসলে খুলনায় শুরুতেই আমি একটু শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জামায়াতে ইসলামী, প্রাপ্ত ভোট উনি পেয়েছেন 93,489 ভোট, এবং নজরুল ইসলাম মঞ্জু বিএনপি থেকে উনি পেয়েছেন 88,197 ওনার প্রাপ্ত ভোট। এবং এছাড়া খুলনা 5 আসন থেকে যদি আমরা দেখি, মোহাম্মদ আলী আসগর বিএনপি থেকে 1,48,854 ভোট, এবং জামায়াতে ইসলাম থেকে 1,46,246 ভোট পেয়েছে মিয়া গোলাম পরোয়ার। আমরা খুলনা 5 আসনটি আমরা আসলে দেখলাম, এবং খুলনা নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই, এবং খুলনা বিভাগীয় স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের অতিথি, এবং তার সাথে আমরা কথা বলবো, এবং তার সাথে কথা বলে আমরা আসলে জেনে নিতে চাই যে এই খুলনার রাজনৈতিক অবস্থা, এবং খুলনা থেকে আসলে কেন হচ্ছে এই বিএনপি এবং আওয়ামী লীগের, দুঃখিত, বিএনপি জামায়াতের এই প্রতিদ্বন্দ্বিতা, হার এবং জিতের, সেই বিষয়গুলো আসলে আমরা জানতে চাইব। আমাদের সঙ্গে যুক্ত হবেন গৌরাঙ্গ নন্দী, সিনিয়র সাংবাদিক ও সহসভাপতি, স্তরনা, খুলনা। আমরা সংযুক্ত হলে আমরা নিশ্চয়ই গৌরাঙ্গ নন্দী, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। গৌরাঙ্গ নন্দী, একটু জানতে চাই যে খুলনায় এই যে ভোটের যে সমীকরণ, হার জিতের সমীকরণ, আপনার কাছে থেকে একটু বিশ্লেষণ চাই, আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকার প্রশ্ন। গতকালই নির্বাচন শেষ হয়েছে, ফলাফল আমরা পেয়ে গিয়েছি, ফলে এখন এটি একটা মুখ্য বিষয়।
আপনারা নিশ্চয়ই জানেন সকলে যে খুলনাতে সংসদীয় আসন 6টি, খুলনা শহরে 2টি, 2, 3 এবং জেলায় বাকি 4টি। জি, খুলনা এই 6টি আসনের মধ্যে এবারের নির্বাচনে 4টি আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে, আর 2টি আসনে জামাতে ইসলামের প্রার্থী জয়লাভ করেছেন। এই যে 2টি আসনের মধ্যে জামাতে ইসলামী জয়লাভ করেছে, তার মধ্যে একটি আসন খুলনা 2 সদর। এখানে উপস্থাপক আপনি যেমনভাবে বলছিলেন, এখানে জামাত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল জয়লাভ করেছেন। এখানে পরাজিত হয়েছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। রাইট। পরাজিত হওয়ার কারণ কি, এখান জয়ী হওয়ার থেকে কারণ কি, আগে আপনার একবার কাছে কি মনে হয়? সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আবার দেখুন, পরাজিত হওয়ার কারণটি যেটিকে সাধারণভাবে, যেমন আমি অনেকের সাথে কথা বলেছি, মানুষের সাথে যেটি মনে হয় সেটি হলো নজরুল ইসলাম মঞ্জু খুব জনপ্রিয় প্রার্থী। তিনি এবং তার সমর্থক গোষ্ঠী খুব আশাবাদী ছিলেন যে তারা জয়লাভ করবেন। আমার মনে হয় এই খুব আশাবাদীটা একটা সংকট তৈরি করেছে। প্রচার প্রচারণায় হয়তো একটু শিথিলতা ছিল। আর একটি বিষয় হচ্ছে যে একসময় নজরুল ইসলাম মঞ্জুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তারপরে নতুন নেতৃত্ব মহানগর এবং জেলা কমিটিতে ছিলেন। ফলে এই একটা দলের মধ্যে প্রার্থী হওয়া না হওয়া এবং প্রার্থী হিসেবে মঞ্জু সাহেবকে সকলেই হয়তো সেভাবে মেনে নিতে পারেনি, তার একটা প্রতিফলন পড়তে পারে। এটি একটি বিষয় বলেছেন। হ্যাঁ, আরেকটি বিষয় হতে পারে যে সেটি হলো যে ওই যে অতি প্রত্যাশার কথাটি যেটা বললাম, সেই প্রত্যাশার জায়গায় তার প্রচার প্রচারণায় যে দুর্বলতাটা তৈরি হয়েছিল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেইটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে তার জয়টাকে ছিনিয়ে নিয়েছে। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। আমি যদি মিয়া গোলাম পরোয়ারের কথা বলি, জামায়াত ইসলামের পক্ষ থেকে বেশ আত্মবিশ্বাসী তারা ছিলেন যে মিয়া গোলাম পরোয়ার জিতে যাবেন, সেই ক্ষেত্রে উনি হেরে গেলেন, জামাতের হেভিওয়েট প্রার্থী। আপনার কাছে কি মনে হয়? দেখুন, খুলনা 5 আসন থেকে মিয়া গোলাম পরোয়ার 2001 সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন। তখন কিন্তু উনি প্রার্থী ছিলেন 4 দলীয় জোটের, বিএনপি এবং জামাত মিলিয়ে যে 4 দলীয় জোট ছিল, সেই 4 দলীয় জোটের উনি প্রার্থী ছিলেন। সেখানে তিনি জয়লাভ করেছিলেন, হারিয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে। এবারে নির্বাচনের যে সমীকরণটা, সেই নির্বাচনের সমীকরণে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। তিনি কিন্তু অনেক ভোটও পেয়েছেন। মানে আপনি দেখবেন ভোটের ফল যদি আপনি হিসাব করেন, জয়ী এবং বিজিত এই দুজনের মধ্যে ফলের ব্যবধান খুব বেশি না। কোনোভাবেই হয়তো বিএনপি যে প্রার্থী ছিলেন আলী আজগর, তিনিও ওই এলাকার মানুষ, তিনি গিয়েছেন হয়তো মানুষকে তাদের কথা, তাদের মানে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যাশা, যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের প্রতি আস্থা স্থাপন করেছে বলেই ভোটাররা হয়তো তাদেরকে ভোট দিয়েছে। এখানে 2 প্রার্থীরই প্রচার প্রচারণার দিকে কোনো ত্রুটি ছিল না, এবং ভোটের হার লক্ষ্য করলেও দেখা যায় যে তারা যথাযথভাবেই ভোট নেওয়ার জন্য যেমন চেষ্টা করেছে, ভোটাররা ভোট দিয়েছেন এবং সেখানে এই জয় পরাজয় নির্ধারিত হয়েছে। উনি কিছু বেশি ভোট পেয়েছেন, আমি একটু আপনি একটু থাকুন আমাদের সঙ্গে গৌরাঙ্গ নন্দী। আমি একটু আমাদের স্টুডিওতে যিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে, আশরাফ কাসার, আপনার কাছে জানতে চাইবো যে এই যে বলা হলো যে খুলনায় মঞ্জু সাহেবকে বহিষ্কার করা হয়েছে, এটি কি আসলে দলীয় কোন্দলের কারণেই হলো কিনা, বা অন্য কি কারণ থাকতে পারে, কি ব্যাখ্যা থাকতে পারে? দেখুন, এরকম একটি বড় দল, বিএনপির মতো দলে কিন্তু আপনার উপদল থাকে, দলীয় কোন্দল থাকে,
এমনকি যখন প্রার্থী মনোনীত করা হয়েছে, আপনি খেয়াল করেছেন প্রায় ৭৬টি জায়গায় তাদের বিদ্রোহী প্রার্থী কিন্তু দাঁড়িয়েছে, যার ৯০ ভাগই হচ্ছে দলের প্রতিনিধিত্বকারী অতীতে যারা করেছেন। কাজেই নজরুল ইসলাম মঞ্জুর ব্যাপারে ওই যখন বহিষ্কার হয়েছিলেন তখন টানাপোড়েনটি টের পাওয়া গেছিল যে ওখানে অন্য নেতৃত্বের ব্যাপারে দলের আগ্রহ রয়েছে। আমার ধারণা যে দুটি কথা হলো যে জামাতের প্রার্থী কেন পরাজিত হলেন, নজরুল ইসলাম মঞ্জু কেন পরাজিত হলেন। আমার মনে হয় যে এটি প্রভাব বিস্তার করে, কারণ দলের তো অনেক ফ্র্যাকশন থাকে, আপনার দলের উপরে কতটা নিয়ন্ত্রণ রয়েছে, তারা ভোটের দিন আপনার হয়ে কাজ করলো কিনা, তারা ভোট দিল কিনা, এই জিনিসগুলো আপনি জানেন যে ভোট হচ্ছে মানুষের মনের একটা প্রতিচ্ছবি পাওয়ার চেষ্টা, সেটির আমার ধারণা অনেক ধরনের কারণ তৈরি হতে পারে এবং কখনো কখনো ওভার কনফিডেন্স আমাদেরকে পরাজয়ের দিকে নিয়ে যায়। নজরুল ইসলাম মঞ্জু একজন জনপ্রিয় নেতা, ওভার কনফিডেন্স থেকে কিন্তু দেখা যায় যে সেকেন্ড পার্সন সে এত হার্ড ওয়ার্ক করে যে কনফিডেন্সে ভোগে, সে হয়তো কম ফলাফল অত ভালো করে না। মানে অধিক আত্মবিশ্বাস হলে অনেক সময় দেখা যায় যে আমি জিতবই, দেখা যায় যে অনেক সময় সেই প্রার্থীও হেরে যায়। আমরা একটু রাজশাহী থেকে ঘুরে আসতে চাই এবং রাজশাহীর ফলাফল একটু দেখতে চাই। দুঃখিত, আমরা একটু ময়মনসিংহ থেকে ঘুরে আসতে চাই। এটিও কি ওভার কনফিডেন্সের ফলাফল কিনা সেটি একটু দেখতে চাই। এবং এটি কিন্তু সিগনিফিক্যান্ট, স্বতন্ত্র প্রার্থী, সে কিন্তু দলের না যিনি বিজয়ী হয়েছেন। আচ্ছা, আমরা একটু দেখে নিতে চাই পাবনা 4 আসনে রয়েছেন আবু তালেব মণ্ডল জামাত ইসলামীর 1,37,675 এবং হাবিবুর রহমান হাবিব বিএনপি প্রতিদ্বন্দ্বী 1,33,992 প্রাপ্ত ভোটার। জি, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন রাজশাহীর থেকে প্রফেসর হাবিবুর রহমান, উনি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসলে এই যে নির্বাচনের নানা সমীকরণ, এই সমীকরণগুলো আসলে এবার আমরা কিন্তু জামায়াতের এত ভোট ব্যাংক কখনো দেখিনি। এবার আমরা প্রথমবারের মতো দেখলাম যে জামায়াত অনেক ভোট পেয়েছে। এটার কারণ কি মনে হয় আপনার কাছে? দেখুন, আমরা আজকে সবাই কথা বলছি বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 200-র উপরে আসন পেয়েছে। এটি কিন্তু বিএনপির জন্য নতুন ঘটনা না, নতুন ঘটনা নয়, কিন্তু যেটি নতুন ঘটনা সেটি হচ্ছে জামাতের ভোট পাওয়া। আপনি 40% মতো ভোট পেয়েছে জামাতের জোট। আপনি সেই জামাত যে 11% ভোট পেত, 12% ভোট পেত, সর্বোচ্চ 18টি আসন পেত, সেই জামাত কিন্তু আপনার 70টির মতো আসনের ছুঁয়েছে। হ্যাঁ, একদমই। আমরা এই সমীকরণ নিয়ে কথা বলতে চাই, মানে এটা কেন হলো। আমাদের একজন অতিথি রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। রাজশাহী থেকে যুক্ত হয়েছেন প্রফেসর হাবিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই যে নির্বাচনের রাজশাহীর যে আসনগুলো আছে সেগুলোতে যদি আমি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে বলি, আপনি আসলে কি বলবেন? বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং জামায়াতের পরাজয়, এবং আমি যদি বলি যে বিএনপির হারের পেছনে অধিক আত্মবিশ্বাস, এই ধরনের ব্যাপার কি রয়েছে যারা হেভিওয়েট প্রার্থী তাদের ক্ষেত্রে? ধন্যবাদ। আমি আপনাকে শুধু একটু কথা বলতে চাই, সেটা হলো যে রাজশাহীতে 39টা টোটাল আসন রয়েছে। এর মধ্যে 28টি আসন পেয়েছে বিএনপি এবং 11টি আসন পেয়েছে জামাত। এখানে আমি একটা কথা বলতে চাই, ফর এক্সাম্পল, যেমন রাজশাহী 2 আসনে মহানগর যেটা, এখানে আমাদের এখানে ছিল আমাদের এই 2 আসনের প্রার্থী ছিলেন, একজন হলো মিজানুর রহমান মিনু, উনি সাবেক এমপি ছিলেন, উনি বিএনপির প্রার্থী ছিলেন, আর ডাক্তার জাহাঙ্গীর উনি জামাতের প্রার্থী ছিলেন। আমরা যেটা দেখেছি সেটা হলো যে এখানে যেমন অনেক দিন আগে থেকে, প্রায় নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই জামাতের প্রার্থীটাকে নমিনেশন দেওয়া হয়েছিল এবং তারা কাজ শুরু করেছিল। আমি এখানে ভোট বেশি বা কমের যে বিষয়টি আমি লক্ষ্য করছি, সেটা আমার কাছে যেটা মনে হয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং এই যে বিএনপির প্রার্থীদেরকে শর্ট টাইমের মধ্যে নমিনেশন দিয়ে তাকে নির্বাচন করানো, এবং এই যে জামাতের প্রার্থী অনেকদিন আগের থেকে নমিনেশন পেয়ে তাদের যে মহিলা কি বলে ওটাকে, মহিলা সংস্থান কি, জামাতের যেগুলা মহিলা কর্মী, তারা বিভিন্নভাবে প্রতিদিন
বাড়িতে বাড়িতে গিয়ে তারা কিন্তু কাজ করেছে এবং এটা প্রায় 1 বছরের বেশি সময় ধরে চলেছে, যেটা বিএনপি করতে পারেনি। আর বিএনপি হলো যে হেভিওয়েট প্রার্থী থাকার দরুন তারা মনে করেছে অবশ্যই আমরা এখানে জিতে যাব, রাজশাহী বিএনপির ঘাঁটি, এখানে জিতে যাওয়া কোনো অসম্ভব কিছু নয়। আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে। তবে এটা আমি বলতে পারি যে রেজাল্টটা হয়েছে বিএনপির চেয়ে জামাতের ভোট যেটা বেড়েছে, সেটার একমাত্র কারণই হলো এই যে কাজ করা, প্রতিদিন কাজ করা। এবং আরেকটি জিনিস আমরা যেটা দেখেছি, এটা আমি প্রুফ আপনাকে দিতে পারবো না, আমি যেটা বলতে চাই সেটা হলো ইলেকশনের আগের দিন যে ধরনের প্রভাকাণ্ডা আমরা বিভিন্ন সামাজিক মানে মাধ্যমে দেখেছি, মিডিয়ায় দেখেছি, সেটা হলো ওই যে টাকা পয়সা লেনদেন, আর্থিক লেনদেন ইত্যাদি বিষয়ে, এগুলো এই সমস্ত এরিয়াতে হয়েছে কিনা এটা আমি বলতে পারবো না। তবে অনেকেই বলেছে এগুলোর কিছু ঘটনা ঘটেছে। জি, আপনি আসলে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন যে কেন আসলে এই জয় পরাজয়ের বিষয়টি। একটু আপনার কাছে আবারও আসতে চাই, এই যে আমি একটু জানতে চাই আশরাফ কায়সার, যে আপনি বলছিলেন যে জামায়াতের ভোট ব্যাংক এবার আসলে আমরা যেটা আগে কখনোই দেখিনি, এবার কিন্তু বেড়েছে, এটার কারণ কি হতে পারে? কয়েকটি কারণ খুব মানে প্রকৃষ্টভাবে ফুটে উঠেছে। একটি হচ্ছে জুলাই আগস্টের যে আন্দোলনটি হয়েছিল, সেই যে আন্দোলনে যাদের ভূমিকা ছিল সেই তরুণরা কিন্তু জামাতের জোটে জয়েন করেছে। অতএব তারা তরুণদের ভোটটি পেয়েছে বলে আমার ধারণা অনেকখানি। দ্বিতীয়ত হচ্ছে সমাজে কিন্তু ধর্মের প্রভাব বেড়েছে, আমরা দেখতে পাই, এবং সেটা হচ্ছে পর্দা করা থেকে শুরু করে পালন করা পর্যন্ত। জামাত যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি করে এবং সে যেহেতু নির্বাচনের আগে বেহেশতের টিকিট এবং অন্যান্য আইটেম আরো একটি বিষয় কিন্তু বলেছেন হাবিবুর রহমান, যে প্রচারণার যে বিষয়টি সেটিও কিন্তু জামাত খুব সরব ছিল। সেটি জামাত সবচেয়ে ভালো করেছে, কৌশলী হয়েছে, ন্যারেটিভ দাঁড় করিয়েছে, প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিয়েছে মাস দুয়েক আগের থেকে, যেটি বিএনপির ক্ষেত্রে 2 দিন আগে, 5 দিন আগে, 7 দিন আগে হয়েছে। কাজেই আমরা জামাতকে দেখতে পেয়েছি অর্গানাইজড, কৌশলী, ন্যারেটিভ স্ট্রং, ধর্মের ভিত্তিতে রাজনীতি করার যে সুবিধাটি তারা পায় সেটি। এবং আপনি খেয়াল করে দেখবেন যে এই প্রথম তারা ইসলামিক দলগুলোকে এক মঞ্চে আনতে সমর্থ হয়েছে, 2-1টি ব্যতিক্রম ছাড়া। ফলে জামাতের জুলাইয়ের যে অবদান অথবা তাদের রাজনীতি, আরেকটি জিনিস আমি বলবো জামাতের আমিরের কথা, উনি হয়তো অনেকখানি নিন্দিত হয়েছেন মহিলাদের ব্যাপারে বেশি কথা বলে, লেডিস বলে, এবং নারীদেরকে ঘরে কিছুটা আবদ্ধ করে রাখার ইত্যাদি ব্যাকরণ তৈরি করে। কিন্তু উনি কিন্তু জামাতকে মোর পপুলার দল হিসাবে দাঁড় করানোর চেষ্টা করেছেন, এবং অনেকটা বলে হয়েছে যে ইনক্লুসিভ জামাতি ইসলামীর টোনে উনি চলে গেছেন। আমরা অতীতের কখনো কোনো জামাতের নেতাকে এতটা ওয়াইড ওপেন ইনক্লুসিভ জায়গায় কিন্তু দেখিনি। সেটি করতে গিয়ে উনি হয়তো কিছুটা ওভারবোর্ড হয়েছেন, যেটা নিশ্চয়ই। রেদন, আমরা একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসি, আমাদের আরেকজন গেস্ট সংযুক্ত রয়েছেন, আমরা আবার আলোচনায় ফিরবো চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার পরে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ডক্টর আকাশ আহমদ? জি জি জি, শুনতে পাচ্ছি। জি, আমি একটু চট্টগ্রামের রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। গতকালকে ভোট হলো, আজকে ভোটের দ্বিতীয় দিন, বিএনপি জয়ী হয়েছে, জামায়াত হেরেছে। আপনার পর্যবেক্ষণ একটু জানবো 2 দল নিয়ে। ধন্যবাদ। আসলে বিএনপি তো একটি গণমানুষের দল, একটি প্লুরালিস্ট, বহুমাত্রিক, মানে যেখানে বহু দলমত এবং মূল্যবোধের যে স্থান, যেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। সেখানে আপনার এই যে বিভিন্ন সংখ্যালঘু এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জায়গাটা, যেটা হচ্ছে একটা হচ্ছে কি বহুদলীয় গণতন্ত্র, বহু সংস্কৃতি এবং একটি বহু সাংস্কৃতিক দল, যেটা দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করার একটি সুযোগ আছে। আর একটা হচ্ছে জামাত ইসলাম, হচ্ছে যে আপনি যদি বলি যে একটা হচ্ছে কি ডেভিড স্টোনের একটা থিওরি আছে, ওনার একটা বই আছে, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস। সেখানে তিনি কিন্তু 2 ধরনের রাজনৈতিক ব্যবস্থার কথা বলেছেন। একটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ, যেটা হচ্ছে কি শুধুমাত্র সুনির্দিষ্ট দল বা সুনির্দিষ্ট মত বা সুনির্দিষ্ট গোষ্ঠীর মানুষ রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। তো বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যেটা অন্তর্ভুক্তিমূলক, যেখানে সব শ্রেণী পেশার মানুষ, একেবারে কৃষক, শ্রমিক, শিক্ষিত, মধ্যবিত্ত, উচ্চশিক্ষিত, ধনী,
সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করতে পারে। কিন্তু জামাত ইসলাম হচ্ছে একটি মধ্যবিত্ত এবং শিক্ষিত মতাদর্শ ভিত্তিক শিক্ষিত একটি মধ্যবিত্ত শ্রেণীর দল, যেটা হচ্ছে এক্সক্লুসিভ, ইনক্লুসিভ না, অন্তর্ভুক্ত বলুন না। এই যে একটা রাজনৈতিক ব্যাপার, এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি, দুই দলের যে মতাদর্শগত যে রাজনৈতিক সংস্কৃতির যে পার্থক্য, সেটা আরেকটা হচ্ছে যে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের যে সেই আইনগত যে বাধা, সেটার কারণে আওয়ামী লীগের যে আপনার যে কর্মী সমর্থক তৃণমূল পর্যায়ে যারা কিনা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, তারা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। আবার বিএনপিও কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল। আপনি ফলে জামাত প্রসঙ্গে যে আওয়ামী লীগের বিষয়টি বললেন, আমি একটু যদি বিএনপি প্রসঙ্গে আমি সেই কথাটি একই বিষয়ে জানতে চাই। আমি মানে একদম আমজনতার দল, খুব স্বাভাবিকভাবে যে দলটা মানুষ করতে পারে, সেইরকম দলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে বিএনপিকে কি আপনি সেভাবে মূল্যায়ন করবেন নাকি জামায়াতকে? নিঃসন্দেহে বিএনপিকে আমি যেটা বললাম যে আপনি দেখেন, জামাতে কিন্তু সবাই কিন্তু লিডারশিপ পজিশনে আসতে পারে না। জামাত হচ্ছে এলিটিস্ট পার্টি, মধ্যবিত্ত শ্রেণীর এলিটিস্ট পার্টি, একটা এক্সক্লুসিভ, সেখানে সবাই কিন্তু নেতৃত্বের আসনে আসতে পারে না। কিন্তু বিএনপিতে আপনি দেখেন, আপনি বিভিন্ন মতাদর্শের মানুষ, বিভিন্ন সংখ্যালঘু বা বিভিন্ন জায়গার মানুষ কিন্তু বিএনপিতে আসতে পারে। তারা কিন্তু সেখানে নেতৃত্বের জায়গায় আসতে পারে, তারা এমপি ইলেকশন করতে পারে, চেয়ারম্যান ইলেকশন, বিভিন্ন জায়গায় তারা যেতে পারে, তারা উপরে যেতে পারে। যেটা হচ্ছে জামাতে নাই, যেটা তৃণমূল পর্যায়ে জামাতের সে ধরনের কোন সুযোগ, তাদের যে সাংগঠনিক কাঠামো, জামাতের একটি রাজনৈতিক দল হিসেবে যে সাংগঠনিক কাঠামো সেটা, এবং বিএনপির যে জি, ধন্যবাদ আপনাকে রেদওয়ান। আমরা খুলনা থেকে কথা শুনলাম, আমাদের স্টুডিওতে রয়েছেন গেস্ট, আমরা আরো নিশ্চয়ই অতিথি পাবো সামনে। এই মুহূর্তে সময় হলো বিরতি নিচ্ছি। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস। সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস। ফিরছি আলোচনায়। আশরাফ কায়সার, আপনার কাছে জানতে চাইবো যে আমরা বিরতিতে আলোচনা করছিলাম যে জামাতের নারী প্রার্থীর শূন্য কোঠা, এটি কি আসলে জামাতের জন্য একটি বড় নেগেটিভ সাইড ছিল কিনা, সেটি নিয়ে যদি একটু আলোচনা করতেন। এছাড়াও বিএনপির জন্য সামনে সরকার গঠনে কি কি ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটি নিয়ে যদি কিছু বলতেন। দেখুন, জামাত পরিষ্কার বলেছে যে তারা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে নারীকে যোগ্য মনে করেন না। যে সমস্ত কারণ বলেছে 2026 সালে এগুলো ধোপে টিকবে না। শারীরিক সক্ষমতার অভাব, আমির নিজেই তো বাইপাস সার্জারি করেছেন, শারীরিক সক্ষমতা হয়তো তারও কম হতে পারে। তার মানে নারীরা জামাতকে সতর্কতার সাথে ডিল করতে চেয়েছেন এবং গতকালকে তারা তাদের রায় দিয়ে দিয়েছেন। আমার ধারণা, উনি যদি ক্রমাগত নারীদের উপরে তার বক্তব্যকে সীমাবদ্ধ না রেখে অন্য বিষয়ে যেতেন, জামাত হয়তো কিছুটা ফলাফল আরও ভালো করত। দ্বিতীয় হচ্ছে যে আপনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে নারী না, এটি ধরেন মেনেও নিলাম তর্কের খাতিরে, তো আপনার 300 আসনের একজন নারী ক্যান্ডিডেট আপনি বের করতে পারলেন না, যেখানে আপনি ঐক্যমত্য কমিশনে স্বীকার করেছেন, সাইন করেছেন 5% নারী প্রার্থী দিবেন বলে। কাজেই জামাত প্রায় ব্যাপক সমালোচনার মুখে বলেছে যে তারা তো নারী নেতৃত্বেই বিশ্বাস করেন না। না, সেটি তারা বলেছে একেবারে উপরের লেভেলে। আচ্ছা, কিন্তু ভেতরে তারা বলতে চায় তারা মাঝারি নিম্ন স্তরে নারী নেতৃত্বকে টলারেট করতে, এবং তারা কিন্তু রেদওয়ান বলেছেনও যে নারী নেতৃত্বের ব্যাপারে সামনে তারা প্রত্যাশী এবং তারা নারীদেরকে তৈরি করছেন। কাজে আমার মনে হয় এই সমালোচনার জায়গাটি তারা কমাতে পারতেন, অন্তত সিম্বলিক ওয়েতে একজন প্রার্থীকে যদি তারা জিতেন, যেমন করে নন্দীকে তারা দিয়েছেন। কাজেই জামাতের রাজনীতি আমি বলবো সবচেয়ে গোছানোভাবে এগিয়েছিল। এই বড় 2-3টি ত্রুটির কারণে তাদের ভোট ব্যাংক যতটা আরও বাড়তে পারত, ধরেন 40 ভাগ থেকে সেটা হয়তো 45-50 ভাগে চলে গেলে আপনি সিটের ব্যাপারে আরও বিন্যাস দেখতে পেতেন এবং ক্ষমতার তারা আরও কাছাকাছি চলে যেত। এটি দেশের জন্য ভালো হতো কিনা, রাজনীতির জন্য ভালো হতো কিনা, আমি ওই বিতর্কে যাচ্ছি না। আমাদের বাংলাদেশের 51%ই নারী ভোটার রয়েছে। আমরা একটু রেদওয়ান রংপুর থেকে ঘুরে আসি, রংপুরে আমাদের গেস্ট রয়েছেন। বেলাল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, সাধারণ সম্পাদক দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুর। রংপুরের আমি যদি বলি যে সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থা, আসলে নির্বাচন হলো, আপনার মূল্যায়ন একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে উত্তরাঞ্চল আমরা রংপুর বিভাগ আমরা বরাবরই অবহেলিত। এবারেও আমরা সেই জিনিসটাই আসলে বহিঃপ্রকাশ আমরা পেয়েছি গতকালকের নির্বাচনে। আমরা আশাবাদী ছিলাম যে একটা উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন আমরা
দেখব বা যে আমরা উৎসাহ উদ্দীপনার কথা ভাবছিলাম সেটা যতটা আছে তার চেয়ে আমরা উত্তরাঞ্চলের মানুষ হিসেবে, রংপুর বিভাগের মানুষ হিসেবে আসলে সেই দিক থেকেই ততটা আবার নিজেদেরকে বঞ্চিত মনে করতেছি। আসলে নির্বাচনের বিষয়ে আমরা বরাবরই কিন্তু যে সরকার গঠন করে সেই সরকার গঠনের বিপরীত দিকে আমাদের সব সময় আমরা অতিবাহিত হই বা আমরা থাকি। এটাই আমাদের আসলে আমরা সবচেয়ে বড় দুর্ভাগ্য মনে করি আমাদের রংপুর এলাকাকে। আর বাস্তবিক অর্থে এবারে তারুণ্যের যে উৎসাহ উদ্দীপনা আমরা ভোটে দেখছি, এটা কিন্তু একটা আশানুরূপ ভালো অবস্থান। জি, এটা একটা আশার আলো দেখায়। আমি একটু রাজনৈতিকভাবে একটি বিষয় জানতে চাই আপনার কাছে, যে জামায়াত সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আমি যদি বলি রংপুর এবং কুড়িগ্রাম অঞ্চলে, এটার আসলে কারণ কি মনে করেন? আসলে একমাত্র দল যদি আপনারা মনে করেন যে শৃঙ্খলা বোধ তাদের ভিতরে আছে, সেটা কিন্তু জামাতে ইসলামীরে আছে, যারা দেখেন যে একদিনে আমাদের উত্তরাঞ্চলের সমস্ত ক্যান্ডিডেট তারা দিয়ে রাখছে এবং তাদের মধ্যে কিন্তু কোনো কলহ বিবাদ এরকম ছিল না। আর রাজনৈতিক একটা সারা দেশের যে অস্থিতিশীল পরিবেশ, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের যে জাতীয় পার্টির একটা আমরা দুর্গ বলি, যে দুর্গটা ছিল, সেখানেও বিগত সময় থেকে এই 17-18 বছরের অবস্থানে যে জাতীয় পার্টির অবস্থানটাকে একদম তছনছ করে হওয়ার জন্যই আজকে কিন্তু এই সুযোগটা এখানে জামাতে ইসলাম নিয়ে নেয়। এবং এই যে ইয়ং জেনারেশন যে ভোটটা এবং মহিলাদের ভোটটা এবং এই দোদুল্যমান অবস্থায় দলীয় ক্রন্দল অন্য দলের মধ্যে, এই দলীয় ক্রন্দলটাও কিন্তু বিশেষ করে তারা জামাতে ইসলাম কাজে লাগায়। আমরা কিন্তু এটা ভাবতেও পারিনি যে এত বৃহৎ একটা ভোট সংখ্যা তারা পাবে, বা একেবারে রংপুর আসন পুরা 6টা আসনই পাবে, আবার গাইবান্ধা, কুড়িগ্রাম, আমরা এটা কখনো কিন্তু আশাও করিনি। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে তাদের শৃঙ্খলা বোধ এবং তাদের যে অবস্থান এবং বিভিন্ন দলীয় ক্রন্দলটার অন্য দলের যে অস্থিতিশীল অবস্থা, এটাও কিন্তু মানুষ একটা বিরক্তির বহিঃপ্রকাশ করে আমরা এরা যেভাবে দৌড় টু দৌড় সবার কাছে গিয়েছে, এইখান থেকে কিন্তু এই জামাতের এই অবস্থানটা আমরা মনে করি। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে। রেদন, আমরা একটু সিলেট থেকে ঘুরে আসতে চাই। সিলেটে রয়েছেন আমাদের আরেক গেস্ট। আপনার কাছে জানতে চাইবো যে সিলেটের 6টি সংসদীয় আসনের মধ্যে 5টিতেই বিএনপি জয় পেয়েছে এবং এছাড়া একটি আসনে বিজয়ী হয়েছেন 11 দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী। তো সিলেটে নির্বাচনের ফলাফলের পর্যবেক্ষণ জানতে চাইবো এবং সেই সাথে চা শ্রমিকরা রয়েছেন সেখানে, তাদের শিক্ষা, আবাসন এবং স্বাস্থ্য খাতে নানা ধরনের সমস্যায় তারা সম্মুখীন হচ্ছেন। তো এই ধরনের সমস্যাগুলো নির্বাচনের পরে, সরকার গঠনের পরে, এগুলোর কি ধরনের সমাধান আপনারা আশা করছেন এবং কি ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো আর কি, সেটি নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতেন। ধন্যবাদ। আপনারা দেখেছেন যে গত আওয়ামী লীগ আমলে চা শ্রমিকরা এইভাবে বিভিন্ন সময় নির্যাতিত ছিল, তারপর গভর্নমেন্ট বিভিন্ন তাদেরকে আশ্বাস দিয়েছিল, কিন্তু সবগুলো আশ্বাস পরিপূর্ণ হয় নাই। এবারে বিএনপি চা শ্রমিকদের সাথে বিভিন্ন টাইম টু টাইম বৈঠক করেছে এবং বিভিন্ন তাদেরকে আশ্বাস দিয়েছে তাদের জীবনমান উন্নয়ন করবে, শিক্ষা দীক্ষা উন্নয়ন করবে, স্বাস্থ্য খাতে তাদের উন্নয়ন করবে। আশা করি খন্দকার মুক্তাদির সাহেব একজন রাজনৈতিক পরিবারের ছেলে, ওনার বাবাও ছিলেন সাংসদ, উনিও এবার সাংসদ হয়েছেন। আশা করি উনি কমিটমেন্ট রক্ষা করবেন। ঐতিহ্যবাহী পরিবার, ওনারা কমিটমেন্টে খুব বিশ্বাসী। ওনারা নির্বাচনে যে সমস্ত ইশতেহার দিয়েছেন, আমার বিশ্বাস, সিলেটবাসীদেরও বিশ্বাস যে উনি সেই প্রত্যাশা পূরণ করবেন। এবং চা শ্রমিকদের একটা বিশাল অংশ দানের শীষেই ভোট দিয়েছে। এটা না হলে বিএনপির তো বিপুল বিজয় হওয়ার সম্ভাবনা কম ছিল। আপনারা জানেন যে সিলেটে জামাতে ইসলামেরও কিন্তু আবির্ভাব, অনেক ঈর্ষণীয় উত্থান ঘটেছে, কিন্তু পাশাপাশি বিএনপিও তার সাধ্যজনিত বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, যেটার কারণে তাদেরও সাফল্য এসেছে। যার কারণে 6টি আসনের 5টিতেই বিএনপি পাশ করেছে। এটা বিএনপি তাদের কার্যকলাপের কারণেই এটা পেয়েছে, এটা তারা ডিজার্ভ করে আমার বিশ্বাস।
জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু আবার এবং- ফিরতে চাই আশরাফ কায়সার আপনার কাছে, যে ইশতেহার নিয়ে কথা বলতে চাই। বিএনপির যে ইশতেহার ছিল, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দেয়া, ফ্যামিলি কার্ড এবং দুর্নীতিমুক্ত মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া, এবং সেই সাথে ছিল কিন্তু যে তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তো এই যে ইশতেহারে নানা রকম প্রতিশ্রুতি ছিল, এই প্রতিশ্রুতিগুলো কতটুকু বাস্তবায়ন হবে এবং সে ব্যাপারে আপনার বিশ্লেষণ শুনতে চাই। দেখুন, আমি যদি অতীতের দিকে তাকাই, ইশতেহার ঘটা করে প্রকাশ করা হয়, ইশতেহারের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোঠায়। কেননা আমরা পরবর্তীতে দেখতে পাই যে প্রতিশ্রুতি তারা রাখেন না, যে কমিটমেন্ট তারা করেন, ভোটের আগে যেই প্রতিশ্রুতি দিয়ে ভোট বাক্স ভরে ফেলেন, পরবর্তীতে তারা সেখান থেকে সরে যান। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান তাদের আয় ব্যয়ের হিসাব দেওয়ার কথা বলেছিলেন 18 মাস আগে, সেটি দিলেন নামকা ওয়াস্তে 3 দিন আগে। কাজে আমাদের এখানে প্রতিশ্রুতি, কমিটমেন্ট এবং ডেলিভারি ম্যাচ করে না। এখন আমি যদি আশাবাদী হতে চাই, তাহলে আমি বলতে পারি বিএনপি যে ইশতেহারে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সবগুলো বাস্তবায়নযোগ্য। তার স্কেল নিয়ে আমরা কথা বলতে পারি যে 1 লক্ষ মানুষকে স্বাস্থ্যসেবার নিয়োগ না দিয়ে সে যদি 10,000ও দিতে পারে, সেটিও কিন্তু একটা বিগ নাম্বার। অতএব বিএনপিকে এই ইশতেহারের কমিটমেন্টগুলো বা 31 দফাকে সামনে রেখে একের পর এক বাস্তবায়ন করতে হবে। মাসওয়ারি অথবা কোয়ার্টারলি তারা জনগণকে জানাতে পারেন যে এই 4টি ভাগে আমরা বছরকে ভাগ করেছি, এই কোয়ার্টারে আমরা এটা করব, শেষ কোয়ার্টারে আমরা এমন করে করব। এবং সবগুলোই কিন্তু বাস্তবমুখী প্রতিশ্রুতি ছিল। আমরা দেখুন, আমরা রাজনীতিতে রেটরিক্স শুনে অভ্যস্ত। এই রেটরিক্সের রাজনীতি কিন্তু আপনাকে আর ভোট এনে দিবে না। এখন আপনাকে ব্যবস্থাপনার রাজনীতি ভোট এনে দিবে, সততার রাজনীতি ভোট এনে দিবে। আমরা যদি ভেবে থাকি যে জুলাই আগস্টে কোনো পরিবর্তন হয়নি, রাজনীতিবিদরা ভুল অঙ্ক কষবেন। কাজেই বিএনপিকে ধরতে হবে যে এমনকি তার যদি মনে হয় কোনো জায়গায় ওভার কমিটমেন্ট হয়ে গেছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি সেটি সমর্থন করছে না, সেটিও বলার সুযোগ তার রয়েছে। এই যে জনগণ গতকালকে যারা ভোট কেন্দ্রে এসেছিল, তারা একটা ইকুয়াল ফুটিংয়ে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী বা সরকারের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে যদি আপনি পাশে ঠেলে দেন এবং আপনি যদি আপনার মাসলম্যান, মাস্তান, চাঁদাবাজকে সামনে এগিয়ে দেন, আপনি পরবর্তী যে কোনো সময়ে নির্বাচনে বা খারাপ ফল করতে বাধ্য হবেন। আমি একটু সাধারণ সমন্বয়ের বিষয়ে আসতে চাই। যত প্রতিশ্রুতি দেয়া হয়, যখন কোনো রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয়, তারা ক্ষমতা এলে বাস্তবায়ন করতে পারবে কিনা এই বিশ্বাসটা তো থাকা উচিত। দেশের আমাদের অর্থনৈতিক কাঠামো, এটা নিশ্চয়ই বিএনপি জানায়। না, নিশ্চিতভাবে জানে, এবং আমরা ইশতেহারের সাথে অনেক সময় বিশেষজ্ঞদের যুক্ত হতে দেখি। এবারের বিএনপি ইশতেহারেও বিশেষজ্ঞরা যুক্ত হয়েছেন, কিন্তু সমস্যাটি হচ্ছে ভোট পাওয়ার জন্য ওভার কমিটমেন্ট করা হয়। আপনার মনে আছে 10 টাকা সে চালের গল্প, যেটি আর কোনোদিন বাংলাদেশে ঘটেনি। এই যে বিএনপি বলছে 1.5 লক্ষ মানুষের চাকরি হবে বা 1 লক্ষ মানুষের, কোন ক্ষেত্রে হবে? যেখানে কারখানা বন্ধ হচ্ছে, যেখানে বিদেশি বিনিয়োগ আসছে না, দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন না, জ্বালানি সংকটে ভুগছে দেশ, ব্যাংক লুট করে চলে গেছে আরেকটি দল। এই তথ্যগুলো যখন আপনি সামনে রাখবেন, এটি একটা উইশফুল থিঙ্কিং মনে হবে, কিন্তু বিএনপিকে তার রোড ম্যাপটি দিতে হবে যে আমি কোথা থেকে রাজস্ব পাবো এবং সেই রাজস্ব আমি এই খাতে খরচ করব। ধরেন ফ্যামিলি কার্ড অথবা কৃষক কার্ড, দুটিই কিন্তু দারুণ আইডিয়া, কিন্তু তার মানে ফিজিবিলিটি কতটা, হাউ সাস্টেনেবল দ্য আইডিয়া ইজ, এইটা বিএনপিকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। অর্থনীতির কোন খাত থেকে আপনি স্বচ্ছতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। সিলেট থেকে যদি ঘুরে আসি, যে সিলেটে যেতে চাই একটু, আপনার কাছে জানতে চাই ফালাউদ্দিন অলি আহমদ, যে সিলেটে প্রবাসী অনেক, আমরা যদি বলি সিলেটের মানুষ অনেক বিদেশে থাকে, সেই সাথে পর্যটন খাতও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সিলেটে। এই ক্ষেত্রে আমি যদি বলি যে বিএনপি আসলে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, মানে এই বিষয়গুলো নিয়ে আসলে তারা কিভাবে কাজ করতে পারে? হ্যাঁ, সিলেট একটা পর্যটন নগরী। আপনি জানেন যে 2016 সালে সাবেক প্রধানমন্ত্রী সিলেটকে পর্যটন নগরী ঘোষণা করেছিলেন, কিন্তু আসলে সিলেটে এই সমস্ত মিথ্যা ফানুস আমাদের সিলেটবাসীদেরকে শোনানো হয়। গত 17 বছর সিলেটে কোনো ধরনের উন্নয়ন হয় নাই। পর্যটন শিল্প বিকাশের জন্য আপনারা জানেন রেলওয়ে এবং রাস্তাঘাট
উন্নয়ন করা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা খুবই জরুরি। সেক্ষেত্রে সিলেটের কোনো উন্নয়নের ছোঁয়াই লাগে নাই, যেখানে রেলওয়ের অবস্থা খুবই জরাজীর্ণ, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তো সেই অবস্থার মধ্যে রেখে কতটুক মনোনিবেশ সিলেটে দিবেন সেটা জানি না, তবে সিলেটে এই মুহূর্তে মনোনিবেশ না দিলে রাষ্ট্রেরও ক্ষতি হবে। রাষ্ট্রে দেখেন পর্যটন বিকাশ থেকে একটা বিশাল অঙ্কের ইনকাম হওয়া কথা, সেই ইনকাম থেকে বঞ্চিত হবে যদি সে সেভাবে মনোনিবেশ না দিতে পারে। আপনারা শুনেছেন যে বিএনপি সরকার ইতিমধ্যে তাদের ইশতেহারে ঘোষণা করেছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়া। এই সমস্ত কার্ড দেওয়ার জন্য যে পরিমাণ অঙ্কের দরকার, যে পরিমাণ টাকার দরকার, সেই টাকাটা আসবে কোত্থেকে? আভ্যন্তরীণ রিসোর্স থেকে যদি উনি এই সমস্ত ডেভেলপ না করেন কোনোদিন তিনি সাকসেসফুল হতে পারবেন না। তাই এই সমস্ত খাতে খুবই মনোনিবেশ দিতে হবে, খুবই গভীরভাবে চিন্তা করতে হবে। সিলেটের প্রত্যেকটা পর্যটন শিল্প খুবই আকর্ষণীয়, কিন্তু সেগুলো সুযোগ সুবিধা খুবই নিম্নমানের, যার কারণে ট্যুরিস্টরা একবার এসে বিমুখ হয়ে চলে যাচ্ছে। একবার বিমুখ হয়ে গেলে ট্যুরিস্ট আবার ফেরাতে সময় লাগবে, অনেক টাকা পয়সার অপচয় হবে। তাই পুরোপুরি পর্যটকরা বিমুখ হওয়ার আগে সেইগুলো চিন্তায় নিয়ে রাস্তাঘাট সহ স্যানিটেশনের ব্যবস্থা সহ মানসম্পন্ন খাবার দাবার বা পর্যটন নীতি ঘোষণা করে সেই সমস্ত স্পটগুলোকে পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে পারলে তবেই পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, তবেই রাজস্ব ইনকাম বাড়বে। আপনি দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশে পর্যটন খাত থেকেই একটা বিশাল অঙ্ক রাজস্ব ইনকাম হচ্ছে, কিন্তু বাংলাদেশে মুখে বলে পর্যটন খাত থেকে আমাদের ইনকাম করতে হবে, কিন্তু সে সমস্ত কোনো নীতি নির্ধারণের কোনো কিছুই নাই। তাই কিভাবে আসবে এগুলো নিয়ে একটা বাংলাদেশের ল্যান্ডস্কেপ কিন্তু অনেক বড় চমৎকার, পরিকল্পনা মানে নিতে হবে। বাংলাদেশের ল্যান্ডস্কেপ সুন্দর, এখানে পর্যটন আকর্ষণ করার মতো আমাদের যথেষ্ট রকম প্রাকৃতিক পরিবেশ রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং কথা বলার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, আমরা একটু তার কাছে চলে যেতে চাই। আশরাফ কায়সার, আপনার সাথে একটু শেষ পর্যায়ে জানতে চাই, বিএনপির চ্যালেঞ্জগুলো এখন কি হতে পারে? জামাত যেহেতু বিরোধী দল, জামাত তো সবসময়ই চাইবে কোনো না কোনোভাবে বিএনপিকে চাপে ফেলতে, সেই ক্ষেত্রে বিএনপির চ্যালেঞ্জগুলো কি হতে পারে? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, আপনি জানেন যে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে বিভাজনের রাজনীতি করা হয়। শেখ হাসিনা যতদিন ছিলেন উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর বাকি সবাই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। দেশ স্বাধীনের 54 বছর পরে এই কথা যখন কেউ বলে, তাকে আমার কোনো ভালো রাজনীতিবিদ কিংবা নেতা মনে হয় না। বিএনপি প্রধান তারেক রহমানের প্রথম কাজ বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। আপনি দেখুন, রাজনীতি থাকবে, ইস্যু থাকবে, একে অন্যের বিরোধিতা থাকবে, কিন্তু নেশন বিল্ডিংয়ে আপনি কেন জাতিকে ডিভাইড করে ফেলবেন? এটি কিন্তু উনি বলেছেন, উনি একটি মানবিক মর্যাদাপূর্ণ বাংলাদেশ রাষ্ট্র গড়তে চান, যেখান থেকে সবার আগে বাংলাদেশ স্লোগানটি তার মাথায় এসেছে। কাজেই তার প্রথম কাজ হবে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। এমনকি পলাতক আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার আপনি করবেন, কিন্তু আওয়ামী লীগ সংগঠন তার সমর্থকদের যারা অপরাধ করেনি, যারা ওই দলকে ভালোবাসে, তাকে আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের ভেতর দিয়ে সমাজের অন্তর্ভুক্ত করে ফেলবেন। দেশটি এগুতে হবে, আমাদেরকে শ্বাস নিতে হবে, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে। সেকেন্ড হচ্ছে, আপনাকে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার এই জায়গাটিতে মোটামুটি ভালো কাজ করেছেন, তারা অন্তত রিজার্ভ বাড়িয়েছেন, তারা যদিও এফডিআই আনতে পারেন। মানে অন্তর্বর্তীকালীন সরকার, আমি অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের কথা বলছি। রিজার্ভটি একটি সম্মানজনক জায়গায় গেছে, যদিও এফডিআই আসেনি। আমরা জানতাম অনির্বাচিত সরকারের সময় এফডিআই আসবে না, বিনিয়োগকারীরা ভরসা পায় না। বিএনপিকে ইনভেস্টার্স সামিট করতে হবে, যে নতুন বাংলাদেশে নতুন ইকোসিস্টেমে নতুন বিনিয়োগকারী কারা। তারপরে আপনাকে জ্বালানি সংকটের দিকে নজর দিতে হবে। অধিকাংশ ফ্যাক্টরি এবং অধিকাংশ মানে বাসাবাড়ি কিন্তু চলে জ্বালানি দিয়ে। সেই জ্বালানিটি আপনি কোথায়? আপনি জানেন গত সরকারটি ব্যাংক লুটের পাশাপাশি জ্বালানি ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি চুরি করেছিল। অতএব এটিকে আপনি স্ট্রিমলাইন করতে হবেন। করাপশনকে বন্ধ করার কথা বলছেন। করাপশন আমি বলবো যে সুশাসন নিশ্চিত করতে হবে। দেখুন, আজকে নির্বাচনে কাউকে চাঁদাবাজ, কাউকে টেন্ডারবাজ, কাউকে টেম্পোবাজ ইত্যাদি বলা হয়েছে। এগুলো খুব সারফেস লেভেলের কথা এবং এগুলো অ্যাডহক, এগুলো কিন্তু রোগ না, এগুলো সিমটম। রোগটা কি? রোগটা হচ্ছে আপনার কাঠামোগত সুশাসনের অভাব। সেটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যিনি আপনাকে সার্ভিস দেন ওই কেরানিটি পর্যন্ত
সুশাসনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ কিনা বিএনপিকে নিশ্চিত করতে হবে। আশরাফ নিশ্চয়ই। কায়সার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে অনুষ্ঠানে যুক্ত হবার জন্য, এবং নানা আঙ্গিকে আমরা নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলেছি। অনেক ধন্যবাদ। অনেক সময় দেওয়ার অনেক জন্য। ধন্যবাদ, এবং আমরা আশাবাদী হতে চাই নতুন ভাবে দেশ গড়ার জি, নিশ্চয়ই, ক্ষেত্রে আমরা আশাবাদী হতে নিশ্চিতভাবে চাই। তারা মনোযোগী